আজকে ভাড়া গ্রাম তুলে দই নিয়ে এসেছি, কারণ আমার এক বন্ধু, আমরা হাই স্কুল জীবনে এবং কলেজ জীবনে ক্লাসমেট ছিল। সে নিপুণ। সে আজকে ট্রেন দুর্ঘটনায় ঢাকাতে মারা গেছে। আমি তার আত্মার চিরশান্তি কামনা করি। তারপরে যেহেতু আজকে আসছি, যে আজকে বিষয়টা হচ্ছে স্বল্প পরিসরে আইনজীবী হওয়ার কৌশল। আজকে কীভাবে আইনজীবী হওয়া যায় স্বল্প পরিসরে, সে বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং আমি আল্লাহর কাছে দোয়া করি, সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যে তাকে যেন বেহেশতে নসিব করে। কারণ আসলে অনেক মর্মাহত এবং কষ্ট লাগে যখন আপনজন বা বন্ধু হলে তো কথাই নেই, যখন বন্ধু পরপারে পারি যখন। যাই হোক, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক, এই দোয়া এবং প্রার্থনা করি। আজকের বিষয় হচ্ছে যে দেওয়ানি কাজীবিধি 1908। এই দেওয়ানি কাজীবিধি 1908-এর 158টা ধারা আছে এবং 11টা আদেশ আছে। যেহেতু দেওয়ানি কাজীবিধি 1908-এর 158টা ধারা আছে এবং 11টা আদেশ আছে, এই 158টা ধারা মূল আকারের সহজ পদ্ধতি আছে। সেটা হচ্ছে যে প্রমাজা বিবি ও আরে হাবিবি। তো প্রথমত হচ্ছে প্রাথমিক আলোচনা। এই প্রাথমিক আলোচনাটা আলোচনা করা হয়েছে। তার আগে বলি যে দেওয়ানি কাজীবিধি 1908-এর 158টা ধারার মধ্যে 11টা অধ্যায় আছে। তাহলে 11টা অধ্যায় মনে রাখার যে সহজ পদ্ধতি, সেটা হচ্ছে যে প্রমাজা বিবি ও আরে হাবিবি। তো প্রথমত হচ্ছে প্রাথমিক আলোচনা, যেটা আমরা দেখতে পাই যে দেওয়ানি কাজীবিধি 1 থেকে 8 অধ্যায়ের মধ্যে 8 ধারার মধ্যে সেটা আছে। আবার এটার কোনো অধ্যায় নাই, অর্থাৎ দেওয়ানি কাজীবিধি প্রমুখতে হচ্ছে প্রাথমিক আলোচনা, যেটা 1 থেকে 8 ধারার মধ্যে আছে। তারপর মা তো হচ্ছে মামলা বা সাধারণ মোকদ্দমা, যেটা আছে 9 থেকে 35-এর বিধারা। ABC কেন বলি, এটা বলার অর্থ হচ্ছে আমরা জানি যে এটা 1908 সালে ব্রিটিশেরা এই আইনটা প্রণয়ন করে। ব্রিটিশেরা আইনটা প্রণয়ন করে, ওখানে তো আসলে ক খ ছিল না। এখন ব্রিটিশদের আইনে যদি আমরা ক খ সম্পৃক্ত করি, তাহলে এটা আসলে আইন একটা অসমাপ্ত বা অপূর্ণতা থেকে যায়। যদি আমরা এটা ABCD আকারে প্রকাশ করি, যে 9 থেকে 35-এর বি বা 35-এর এ, তখন এটা একটা পূর্ণাঙ্গ শব্দ প্রকাশ পায়। তো যাই হোক, মাতে হচ্ছে মামলা বা সাধারণ মোকদ্দমা, যেটা 9 থেকে 35-এর বি ধারাতে আছে। এটা হচ্ছে প্রথম অধ্যায়। তাহলে প্রমাজা আবিবি। তাহলে যাতে হচ্ছে জারি, মানে ডিগ্রি জারি। তো জারির বিষয়টা যখন আসে, জারি মানে হলো যে কোনো কিছু কার্যকর করার জন্যে আদালত থেকে একটা নির্দেশনা বা একটা অর্ডার আছে। তো এখন বিষয় হচ্ছে যে যেহেতু এটা জারির একটা বিষয়, তাহলে অবশ্যই সেটা কোনো রায়কে কার্যকর করার জন্য বা জারি করার জন্য বিষয়টা আসে। তো জারি হচ্ছে 36 থেকে 14 ধারা পর্যন্ত। এটা আছে 2য় অধ্যায়, প্রমাজা আবিবি। তাহলে প্রমাজাতে হচ্ছে ডিগ্রি জারি বা ডিগ্রি জারির কার্যক্রম, যেটা আছে 36 থেকে 14 ধারার মধ্যে। আবার এটা আলোচনা করা হয়েছে 2য় অধ্যায়ে। এবার আবিবি, আতে হচ্ছে আনুষঙ্গিক কার্যক্রম। দেওয়ানি কাজীবিধি 3 অধ্যায়ে আছে আনুষঙ্গিক কার্যক্রম। এই আনুষঙ্গিক কার্যক্রম আলোচনা করা হয়েছে 75 থেকে 78 ধারা। তাহলে 75 থেকে 78 ধারাতে আলোচনা করা হয়েছে আনুষঙ্গিক কার্যক্রম। এই আনুষঙ্গিক কার্যক্রম
যদি আমরা দেওয়ানি কার্যবিধি 1908 তৃতীয় অধ্যায়টা পড়ি, তাহলে আনুষঙ্গিক কার্যক্রম এখানে কমিশন, তারপর কমিশনের কাজ কি, দায়িত্ব কি, এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্রমাজা আবিবি, তাহলে আত হচ্ছে আনুষঙ্গিক কার্যক্রম, আর বিতে হচ্ছে বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা। তার মানে আনুষঙ্গিক কার্যক্রম যদি কেউ না মানে, তাহলে বিশেষ ক্ষেত্রে মোকদ্দমাটা করা যাবে। আর এটা আলোচনা করা হয়েছে 79 থেকে 88 ধারাতে। এই 79 থেকে 88 ধারাতে একটা ইন্টারপ্রেটার একটা মোকদ্দমা আছে, এবং 80তে আছে নোটিশ, মানে অর্থাৎ সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করতে হলে যে নোটিশ দিতে হয়, তারপর অনুরোধপত্র। এই 4র্থ অধ্যায়ে বিশেষ ক্ষেত্রে মোকদ্দমার বিষয়ে, অর্থাৎ বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা 4র্থ অধ্যায়ে আলোচনা করা আছে, যেটা 79 থেকে 88 ধারা, এবং এটা আলোচনা করা হয়েছে 4র্থ অধ্যায়ে। তাহলে প্রমাজা আবি, একটা বিশেষ আর একটা বি আছে। তাহলে বিশেষ কার্যক্রম সমূহ, তাহলে বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা এটা 4র্থ অধ্যায়ে আলোচনা করা হয়েছে, যেটা আলোচনা করা হয়েছে 79 থেকে 88 ধারাতে। আবার বিশেষ কার্যক্রম সমূহ আলোচনা করা হয়েছে 89 থেকে 93 ধারাতে, আর এটা আছে 5ম অধ্যায়ে। তাহলে দেওয়ানি কার্যবিধি 5ম অধ্যায়ে প্রমাজা আবি, তাহলে বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা 79 থেকে 88 ধারা, আর বিতে আছে বিশেষ কার্যক্রম সমূহ, এটা আছে 89 থেকে 93 ধারা। তাহলে বিশেষ কার্যক্রম সমূহ 93 ধারাতে যে বিষয়গুলো আলোচনা করা আছে, সেটা যদি আমরা 5ম অধ্যায়টা দেখি, তাহলে আমরা স্পষ্টভাবে এটা বুঝতে পারবো। তাহলে প্রমাজা আবি, তাহলে প্রতে হচ্ছে প্রাথমিক আলোচনা, মাতে হচ্ছে মামলা বা সাধারণ মোকদ্দমা, প্রমাজাতে হচ্ছে জারি ডিগ্রি জারি কার্যক্রম, আবিবিতে আনুষঙ্গিক কার্যক্রম, বিতে হচ্ছে বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা, আর বিতে হচ্ছে বিশেষ কার্যক্রম প্রমাজা আবিবি ও আরে হাবিবি। তো ওতে হচ্ছে অতিরিক্ত কার্যক্রম সমূহ। তো অতিরিক্ত কার্যক্রম সমূহ আলোচনা করা হয়েছে 6ষ্ঠ অধ্যায়ে, এবং এটা 94 থেকে 95 ধারাতে আছে। তো এখানে বিশেষ কার্যক্রম সমূহ, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে দাতব্য প্রতিষ্ঠান, মানে দাতব্য প্রতিষ্ঠান কী ধরনের সহযোগিতা করবে, কোন ধরনের সহযোগিতা করবে না, সে বিষয়গুলো এখানে আলোচনা করা আছে। তাহলে ও আরে মানে অতিরিক্ত কার্যক্রম, এটা বলে আলোচনা করা আছে 6ষ্ঠ অধ্যায়ে, এবং সেটা আলোচনা করা 94 থেকে 95 ধারা। ও আরে হাবিব, তাই আতে হচ্ছে যেহেতু অ আরে, তো অত হচ্ছে অতিরিক্ত কার্যক্রম সমূহ 94 থেকে 95 ধারা। ও আরে, আতে হচ্ছে আপিল সমূহ। তাহলে দেওয়ানি কার্যবিধি 7ম অধ্যায়ে আপিল সমূহ আলোচনা করা আছে 96 থেকে 112 ধারা। তো 96 থেকে 112 ধারাতে বলা আছে আপিল সমূহ, যেখানে দেওয়ানি কার্যবিধির 11টা অধ্যায়ের মধ্যে 7ম অধ্যায়ে এই আপিল সম্পৃক্ত বিষয়গুলো আলোচনা করা আছে, মানে কোন কোন বিষয়ে আপিল করা যাবে, কোন মামলার আপিল কোথায় করতে হবে, কত দিনের মধ্যে করতে হবে, সেই বিষয়গুলো ডিটেলস আলোচনা করা আছে এখানে। তাহলে ও আর, তাহলে ওতে হচ্ছে অতিরিক্ত কার্যক্রম সমূহ, আতে হচ্ছে আপিল সমূহ, রেতে হচ্ছে রেফারেন্স রিভিউ রিভিশন। তাহলে রেফারেন্স রিভিউ রিভিশন আলোচনা করা আছে দেওয়ানি কার্যবিধি 1908-এর 8ম অধ্যায়ে। তো 8ম অধ্যায়ে এখানে রেফারেন্স, মানে কোন মামলাটা রেফারেন্স হবে, কোনটা রিভিশনে যাবে, কোনটা রিভিউ করা যাবে, সেই বিষয়গুলো নিয়ে এখানে ডিটেলস আলোচনা করা আছে 8ম অধ্যায়ে। তো ও আর, তাহলে ও আর শেষ। এবার হাবিবি, তাহলে হাবিবিতে হচ্ছে, হাতে হচ্ছে হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিশেষ বিধান। তাহলে হাইকোর্ট বিভাগ সম্পর্কে দেওয়ানি কার্যবিধি 1908 কী কী বিষয় বলে, সেই বিষয়ে স্পষ্ট করা আছে এই 9ম অধ্যায়। তাহলে দেওয়ানি কার্যবিধি 9ম অধ্যায়ে বলা আছে হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিশেষ বিধান, সেটা বলা আছে 116 থেকে 120 ধারাতে। তাহলে হাবিবি, তাহলে বিতে হচ্ছে বিধিসমূহ। এই বিধিসমূহ, তার দেওয়ানি কার্যবিধি যে বিধিসমূহ আছে, এটা আলোচনা করা আছে 10ম অধ্যায়ে, মানে রুলস যেটাকে বলে, এটা বলা আছে 121 থেকে 131 ধারাতে। তো বি আরেকটা বি আছে হাবিবি, বিতে হচ্ছে বিবিধ, মিসেসিলিয়ান্স
বিবিধ, এটা বলা আছে 132 থেকে 158 ধারাতে। তাহলে এটা বলা আছে 11 অধ্যায়। তাহলে দেওয়ানি কাজবিধি 1908, প্রমাজা আবিবি ও হাবিব, এই বিষয়টার মধ্যে মানে 11টা অধ্যায় এবং 1 থেকে 158 ধারা রয়েছে। এখন যদি আপনি এই বিষয়গুলো মনে রাখেন তাহলে আপনি ইজিলি দেওয়ানি কাজবিধি সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা আপনার সৃষ্টি হবে এবং পূর্ণাঙ্গ ধারণা একটা তৈরি হবে, যে আপনার প্রথম অধ্যায়ে মামলা বা সাধারণ মোকদ্দমা বলা আছে, দ্বিতীয় অধ্যায়ে বলা আছে, এই দ্বিতীয় অধ্যায়ে বলা আছে ডিগ্রিজারি কার্যক্রম, তৃতীয় অধ্যায়ে বলা আছে অতিরিক্ত কার্যক্রম সমূহ, চতুর্থ অধ্যায়ে বলা আছে যে বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা, পঞ্চম অধ্যায়ে বলা আছে বিশেষ কার্যক্রম সমূহ, তারপর অতিরিক্ত কার্যক্রম সমূহ ষষ্ঠ অধ্যায়ে বলা আছে, আর আপিল আছে সপ্তম অধ্যায়ে বলা আছে আপিল, রেফারেন্স রিভিউ বলা আছে অষ্টম অধ্যায়ে, হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিশেষ বিধান বলা আছে নবম অধ্যায়ে, আবার বিবিধ সম্পর্কে এই বিধি অর্থাৎ রুল সম্পর্কে বলা আছে দশম অধ্যায়ে, আর বিবিধ সম্পর্কে বলা আছে 11তম অধ্যায়ে। তাহলে আপনি ইজিলি এই বিষয়টা মনে রাখতে পারবেন। এবার আমরা দেখি যে ফৌজদারি কার্যবিধি 1898, এখানে এই 565টা ধারা এবং 565টা ধারা আছে এবং 46টা অধ্যায় আছে, 46টা অধ্যায় আছে এবং 565টা ধারা আছে। তাহলে এখানে যেহেতু অনেকগুলো অধ্যায়, তো সেই জন্য এখানে আমরা কি করব, যে আমরা সংক্ষিপ্তভাবে বহিঃপ্রকাশ করার জন্য এটাকে আমরা ধারাতে নিয়ে না যা আমরা খণ্ডতে নিয়ে যাব। খণ্ড কি, যে ফৌজদারি কার্যবিধি 1898 খণ্ড আছে 9টা। তাহলে আমরা যদি জানি যে প্রথম খণ্ডে কি আছে, দ্বিতীয় খণ্ডে কি আছে, তৃতীয় খণ্ডে কি আছে, চতুর্থ খণ্ডে কি আছে, তাহলে আমাদের এখানে 1 থেকে 565টা ধারা আমরা সহজে মনে রাখতে পারি। আপনি যদি ফৌজদারি কার্যবিধি 1 থেকে 565টা ধারা মনে রাখতে পারেন, তাহলে আপনি ইজিলি এই ধারাগুলো আপনার মনে হবে। এই জন্যে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, যে প্রথম খণ্ডে কি আছে, দ্বিতীয় খণ্ডে কি আছে, তৃতীয় খণ্ডে কি আছে, চতুর্থ খণ্ডে কি আছে, পঞ্চম খণ্ডে কি আছে, এইভাবে নবম খণ্ডতে কি আছে সে বিষয়গুলো জানতে হবে। তাহলে এই খণ্ডগুলো, এই যে 9টা খণ্ড, এটা মনে রাখার একটা সহজ টেকনিক কি, এটা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে যে প্রথমে আসা পরে তপু আবিষ্কার করা। তাহলে প্রথমে আসা পরে তপু আবিষ্কার করে, যদি আমরা এইটা মনে রাখতে পারি, প্রথমে আসা পরে তপু আবিষ্কার করে, তাহলে আমরা সহজে মনে রাখতে পারবো 9টা খণ্ড। তাহলে এই 9টা খণ্ড কি? এই 9টা খণ্ড হচ্ছে যে প্রথম খণ্ড হচ্ছে যে প্রথমে অর্থাৎ প্রাথমিক আলোচনা। প্রাথমিক আলোচনাটা হচ্ছে প্রাথমিক আলোচনা হচ্ছে 1 থেকে 5 ধারা। তাহলে প্রথম খণ্ডে আছে প্রাথমিক আলোচনা, যেটা 1 থেকে 5 ধারা। প্রথমে আসা, তাহলে প্রথমে মানে প্রাথমিক আলোচনা মানে প্রথমেই আলোচনা, তাহলে এটা 1 থেকে 5 ধারা। তো প্রথম খণ্ড আছে। এবার আসাদ, তাহলে আসাদ হচ্ছে আদালতের মানে ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ। তো ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগটা আছে মূলত দ্বিতীয় খণ্ডে। তো দ্বিতীয় খণ্ডে কত ধারা থেকে আলোচনা করা আছে? দ্বিতীয় খণ্ডে আলোচনা করা আছে 6 থেকে 41 ধারা। অর্থাৎ প্রথম খণ্ডে দেওয়া আছে যে প্রাথমিক আলোচনা, ফৌজদারি কার্যবিধির প্রথম খণ্ডে প্রাথমিক আলোচনা আছে 1 থেকে 5 ধারা। আর দ্বিতীয় খণ্ড হচ্ছে আদালতের মানে ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ বা আদালতের শ্রেণীবিভাগ। প্রথমে আসা আদালতের শ্রেণীবিভাগ, তাহলে আদালতের শ্রেণীবিভাগটা আছে 6 থেকে 41 ধারার মধ্যে। তাহলে এটা আলোচনা করা আছে দ্বিতীয় খণ্ডে। তো আসাদ গেল, গেল এটা দ্বন্দ্বের সহ মানে সাধারণ বিধানাবলী। তো সাধারণ বিধানাবলী এটা আলোচনা করা আছে 42 থেকে 105 ধারাতে। তো 42 থেকে 105 ধারা আলোচনা করা আছে সাধারণ বিধানাবলী, যেটা আলোচনা করা আছে তৃতীয় খণ্ডে। তাহলে প্রথম খণ্ড হচ্ছে প্রাথমিক আলোচনা, দ্বিতীয় খণ্ড হচ্ছে যে আদালতের কার্যক্রম, যেটা আছে 6 থেকে 41 ধারার মধ্যে। আর তৃতীয় খণ্ডে আছে যে সাধারণ বিধানাবলী,
যেটা আছে 42 থেকে 105 ধারাতে। এবার প্রথমে আসা, তাহলে আতে হলো সাধারণ বিধানাবলী। এবার দ আছে, যেহেতু দ, তাহলে অপরাধ দমন, তাহলে অপরাধ দমনটা আছে চতুর্থ খণ্ডে। তাহলে চতুর্থ খণ্ডে অপরাধ দমনটা আছে, সেটা আছে 106 থেকে 153 ধারা পর্যন্ত। তাহলে প্রথমে মানে প্রাথমিক আলোচনা, প্রথম খণ্ড 1 থেকে 5, আসামি আদালতের শ্রেণী বিভাগ, ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ 6 থেকে 41। দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড হচ্ছে সাধারণ বিধানাবলী 42 থেকে 105 ধারা। দতে হচ্ছে অপরাধ দমন, অর্থাৎ ফৌজদারি আদালত কীভাবে অপরাধ দমন করে সেই বিষয়টা বলা আছে 106 থেকে 153 ধারা। প্রথমে আসা, পরে তবু আবিষ্কার করে, পরেটা বাদ। এবার তবু, তত হচ্ছে তদন্ত, অর্থাৎ ফৌজদারি আদালতের তদন্ত বিষয়ে আলোচনা করা আছে পঞ্চম খণ্ডে। তাহলে পঞ্চম খণ্ডে আছে তদন্ত সম্পর্কে আলোচনা। পঞ্চম খণ্ডে কি, এখানে আলোচনা করে তদন্ত হচ্ছে 116 থেকে 176 ধারা পর্যন্ত। তাহলে পঞ্চম খণ্ডে আছে তদন্ত, অর্থাৎ অপরাধ ফৌজদারি আদালতের যে অপরাধ দমন হয়, অপরাধ দমন যে তদন্ত হয়, সেটা আলোচনা করা আছে 116 থেকে 176 ধারাতে। তাহলে পঞ্চম খণ্ড শেষ। তাহলে প্রথমে আসা, পরে তবু আবিষ্কার করে, তথ্য হচ্ছে তদন্ত, যেটা আলোচনা করা আছে পঞ্চম খণ্ডে, সেটা 116 থেকে 176 ধারাতে। তবু, তাহলে আমরা ঘুষুকারটা বাদ দেব। এবার তবু পটা দেব, পদ্ধতি, মানে ফৌজদারি আদালত মামলাগুলো কোন পদ্ধতি অনুযায়ী, কোন পদ্ধতি অনুসরণ করে সেটা বলা আছে 107 থেকে 403 ধারাতে। তো সেটা হচ্ছে যে ফৌজদারি মামলার পদ্ধতিগুলো কী, মানে কী পদ্ধতিতে মামলাটা হয়। আমি প্রথমে বলছিলাম যে ফৌজদারি মামলা দুই প্রকার, একটা হচ্ছে জিআর মামলা, একটা হচ্ছে সিআর মামলা। তারপর অপরাধের দিক দিয়ে ফৌজদারিতে দুই প্রকার অপরাধ হয়, একটা হচ্ছে আমলযোগ্য অপরাধ, একটা হচ্ছে আমলযোগ্য অপরাধ। তারপর জামিনের দিক দিয়ে অপরাধ দুই প্রকার, একটা হচ্ছে জামিনযোগ্য, একটা হচ্ছে জামিন অযোগ্য। তারপর মীমাংসার দিক দিয়ে দুই প্রকার, একটা হচ্ছে মীমাংসাযোগ্য, একটা হচ্ছে মীমাংসা অযোগ্য। এক কথায় মনে রাখতে হবে, যেগুলো মামলা কোর্টে হয়, সরাসরি আদালতে হয়, সেগুলো সিআর মামলা। আর সিআর মামলাগুলো কী হয়, জামিনযোগ্য। আর যে মামলাগুলো থানায় হয়, সরকার বাদী হয়, সেগুলো হলো জিআর মামলা, মানে জেনারেল রেজিস্টার। আর সিআর মামলা হচ্ছে কমপ্লেন অফ রেজিস্টার। এই দুটো পার্থক্য। তাহলে মামলাটা, দুটো মামলা যে পদ্ধতিতে হয়, এটা তিনটে পদ্ধতি অনুসরণ করা হয়। সে পদ্ধতিগুলো কি, মানে প্রি ট্রায়াল, ট্রায়াল আর পোস্ট ট্রায়াল। তো প্রি ট্রায়াল হচ্ছে মামলাটা গ্রহণ করার পর, মানে অর্থাৎ কোনো মামলাটা গ্রহণ করার পর তদন্ত করা, তদন্ত রিপোর্ট দেওয়া, তারপরে ভিকটিমের পক্ষ আসামিকে সমন দেওয়া, এগুলো হচ্ছে প্রি ট্রায়াল। যখন এগুলো হওয়ার পর তারপরে ডাব্লিউএপি, মানে অর্থাৎ ওয়ারেন্ট বাই অ্যারেস্ট, হ্যাঁ, ডাব্লিউপি, এগুলো বিভিন্ন বিষয় থাকে। তো যাই হোক, তো পদ্ধতি অর্থাৎ তদন্ত হচ্ছে 116 থেকে 176 ধারা। আর হচ্ছে এবার হচ্ছে পদ্ধতি, মানে অর্থাৎ ফৌজদারি আদালতের পদ্ধতিতে অবলম্বন করে, সেটা আলোচনা করা আছে ষষ্ঠ খণ্ডে। সেটা আলোচনা করা আছে 107 থেকে 403 ধারাতে। তারপর তবু আবিষ্কার করে, তাহলে আবিষ্কার আতে হচ্ছে আপিল। তাহলে আপিল হচ্ছে 403 থেকে 404 থেকে 442 এ ধারা পর্যন্ত। এটা আলোচনা করা আছে, এটা আলোচনা করা আছে সপ্তম খণ্ডে। সপ্তম খণ্ডে 404 থেকে 442 এ ধারা পর্যন্ত। এবার আবিষ, তাহলে বিতে আছে বিশেষ কার্যক্রম। বিশেষ ফৌজদারি আদালতের বিশেষ কার্যক্রম আছে অষ্টম অধ্যায়ে, অষ্টম খণ্ডে। তাহলে অষ্টম খণ্ডে 464 থেকে 491 এ ধারা পর্যন্ত অষ্টম খণ্ডে আলোচনা করা আছে। তারপর নবম খণ্ডে দ্বন্দ্বেশ্বর সম্পূর্ণ বিধানাবলী, যেটা 492 থেকে 565 ধারা পর্যন্ত। তাহলে আপনি যদি 9টা খণ্ড মনে রাখেন, তাহলে ফৌজদারি কার্যবিধি 1 থেকে 565 ধারা সহজে মনে রাখতে পারবেন। তাহলে দেওয়ানি শেষ, ফৌজদারি কার্যবিধি শেষ। ফৌজদারি কার্যবিধি আরেকবার বলি যে 9টা খণ্ড আছে। প্রথম খণ্ড প্রাথমিক আলোচনা 1 থেকে 5 ধারা,
দ্বিতীয় খণ্ড মামলা আদালতের শ্রেণীবিভাগ, প্রথমে আসাদ পরে তপু আবিষ্কার করে। আদালতের শ্রেণীবিভাগ 6 থেকে 41 ধারা। দ্বন্দ্বের সাথে আসাদ, দ্বন্দ্বের সাথে সাধারণ বিধানাবলী, যেটা অবস্থা 42 থেকে 105 ধারা, যেটা আলোচনা করা আছে তৃতীয় খণ্ডে। চতুর্থ খণ্ডে সাধারণ বিধানাবলী আলোচনা করা আছে তৃতীয় খণ্ডে। তারপর চতুর্থ খণ্ডে আছে প্রথমে আসাদ পরে তপু, অর্থাৎ আসাদ দতে হচ্ছে অপরাধ দমন, সেই অপরাধ দমন আলোচনা করা আছে 106 থেকে 153 ধারা। তারপর তপু তত হচ্ছে তদন্ত, মানে ফৌজদারি আদালত যে মামলা করেছে তদন্ত হয়, সেটা আছে 154 থেকে 176 ধারাতে। এটা আছে পঞ্চম খণ্ডে। ষষ্ঠ খণ্ডে আছে পদ্ধতি। তো পদ্ধতি হচ্ছে যে সরকারের পক্ষে মামলা পরিচালনা করার পদ্ধতি কী, সেটা বলা আছে 107 থেকে 403 ধারাতে। তো প্রথমে আসা পরে তপু আবিষ্কার করা। আর হচ্ছে আপিল সমূহ, যেটা বলা আছে 404 থেকে 442 এই ধারা পর্যন্ত, যেটা আলোচনা করা আছে সপ্তম খণ্ডে। একটা বিষয় মনে রাখবেন যে দেওয়ানি কার্যবিধি সপ্তম অধ্যায়ে আলোচনা করা আছে আপিল সমূহ 96 থেকে 112 ধারা। এমনিভাবে সপ্তম খণ্ডে ফৌজদারি কার্যবিধির আলোচনা করা আছে আপিল সমূহ, যেটা 404 থেকে 442 এই ধারা পর্যন্ত। তাহলে অষ্টম খণ্ডে আছে বিশেষ বিধান, তাহলে আবিষ্কার, বিশেষ কার্যক্রম, যেটা 464 থেকে 491 এ ধারা পর্যন্ত। তারপরে নবম খণ্ডে আছে দ্বন্দ্বের সম্পূরক বিধানাবলী, যেটা আলোচনা করা 492 থেকে 565 ধারা পর্যন্ত। তাহলে 9টা খণ্ড আপনি ইজিলি মনে রাখতে পারবেন, এবং 1 থেকে 565 ধারা সহজে মনে রাখা। এটা হলো একটা সহজ পদ্ধতি, প্রথমে আসা পরে তপু আবিষ্কার করে। তারপর এখানে একটা দেখবেন যে ফৌজদারি কার্যবিধিতে তফসিল আছে 5টা। এই 5টা তফসিল মনে রাখার সহজ পদ্ধতি কোনটা এবং কোন তফসিলে কি আছে। যেমন বাপের সাক্ষ্য, তাহলে প্রথম তফসিল বাতে হচ্ছে বাতিল, পেতে হচ্ছে পেনাল কোডের অপরাধ সমূহ, এটা দ্বিতীয় তফসিল আলোচনা করা আছে। এবং বাপের তারপর হচ্ছে সাধারণ ক্ষমতা সমূহ, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা সমূহ আলোচনা করা আছে তৃতীয় তফসিল। তারপর বাপের তারপর ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত ক্ষমতা সমূহ, মানে অতিরিক্ত ক্ষমতা, তাহলে ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত ক্ষমতা সমূহ আলোচনা করা আছে চতুর্থ কলামে। বিভিন্ন ফরম সমূহ আলোচনা করা আছে পঞ্চম তফসিল। তাহলে বাপের যদি মনে রাখেন, তাহলে 5টা তফসিল আপনি সহজে মনে রাখতে পারবেন। এমনিভাবে দণ্ডবিধি, মেইন যে বিষয়গুলো সেটা আলোচনা করছে। দণ্ডবিধি মনে রাখার সহজ পদ্ধতি, যেমন বেবি দেশ বিবি, তাহলে বেবি দেশ বিবি এই বিষয়টা মনে রাখার সহজ পদ্ধতি। এই সূত্রটা যদি আপনি মনে রাখেন, তাহলে আপনি ইজিলি মনে রাখতে পারবেন যে দণ্ডবিধি 1 থেকে 511টা ধারা। তো প্রথমে মনে রাখি যে যেহেতু আমাদের ফৌজদারি কার্যবিধিতে 9টা খণ্ড ছিল, এবং আমরা এই খণ্ডগুলোকে 9টা বিভক্ত করছি, যেমন প্রথমে আসা পরে তপু আবিষ্কার করে। যেহেতু 46টা অধ্যায়, এই অধ্যায়গুলো মনে রাখা সহজ না, যার জন্য আমরা ইজিলি খণ্ডগুলো মনে রাখছি যে কোন খণ্ডে কোন বিষয় নিয়ে আলোচনা করা আছে। এমনিভাবে দণ্ডবিধি 1860 5টা খণ্ড আছে বা 5টা পর্ব আছে। তাহলে বেবি দেশ বিবি যদি আপনি এটা মনে রাখেন, তাহলে প্রথম পর্বে কী আলোচনা করা আছে, দ্বিতীয় পর্বে কী আলোচনা করা আছে, তৃতীয় পর্বে কী আলোচনা করা আছে, এবং কত ধারা এবং কত অধ্যায়, সে বিষয়টাও কিন্তু আপনি মনে রাখতে পারবেন ইজিলি। তাহলে বেবি দেশ বিবি, তাহলে দণ্ডবিধি 1860 যদি এই সূত্রটা মনে রাখেন, তাহলে আপনি ইজিলি মনে রাখতে পারবেন। বেতে হচ্ছে বেসিক বিষয় আলোচনা, অর্থাৎ প্রাথমিক যে আলোচনাটা, সেটা দণ্ডবিধিতে আলোচনা করা আছে প্রথম খণ্ডে বা প্রথম পর্বে। তো এটা বলে আলোচনা করা আছে 1 থেকে 120 বি ধারা পর্যন্ত। তাহলে প্রাথমিক বিষয়ের যে আলোচনা, অর্থাৎ প্রাথমিক বিষয় আলোচনাটা করা আছে 1 থেকে 120 বি ধারা পর্যন্ত। এবং এটা অধ্যায় হচ্ছে, এটা যে এই যে 1 থেকে 120 বি ধারা পর্যন্ত যে আলোচনা করা আছে, এটা অধ্যায় হচ্ছে 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত। তাহলে প্রথম পর্বে আলোচনা করা আছে 1 থেকে 5 অধ্যায়, আর এটা ধারা হচ্ছে 1 থেকে 120 বি ধারা পর্যন্ত। তাহলে যদি প্রশ্ন আসে যে দণ্ডবিধি প্রথম পর্বে কত থেকে কততম অধ্যায় আলোচনা করা আছে, তখন আপনি ইজিলি বলতে পারবেন যে 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত আলোচনা করা আছে। আর এখানে কত ধারা থেকে কত ধারা আলোচনা করা আছে, তখন এটি বলা আছে 1 থেকে 120 বি ধারা পর্যন্ত। তো প্রথম পর্ব শেষ, বেসিক বিষয় আলোচনা। এবার বি তে বিতে হচ্ছে বিবিধ অপরাধ, মানে
দ্বিতীয় পর্বে বা দ্বিতীয় খণ্ডে যে আলোচনা করা আছে সেটা হচ্ছে বিবিধ অপরাধ, যেটা আছে 121 থেকে 298 ধারাতে। তাহলে বেবি, তাহলে বেসিক বিষয় আলোচনা 1 থেকে 120-এর বি, যেটা 1 থেকে 5 ধারাতে আলোচনা 5 অধ্যায়ে আলোচনা করা আছে, 1 থেকে 120-এর বি ধারা পর্যন্ত এবং 1 থেকে 5 অধ্যায়। আর বিতে হচ্ছে বিবিধ অপরাধ, যেটা আছে 121 থেকে 298 ধারা পর্যন্ত এবং এটা আলোচনা করা আছে 6ষ্ঠ অধ্যায় থেকে 15তম অধ্যায়। আর এখানে ধারা আছে 121 থেকে 298 ধারা পর্যন্ত। তাহলে বিবিধ অপরাধ সম্পর্কে দ্বিতীয় পর্বে আলোচনা করা আছে। যদি প্রশ্ন আসে যে দ্বিতীয় পর্বে কি আলোচনা করা আছে দণ্ডের দিকে, তাহলে আপনি বলতে পারবেন যে বিবিধ অপরাধ, এবং এটা আলোচনা করা আছে 6ষ্ঠ অধ্যায় থেকে 15তম অধ্যায় পর্যন্ত। তাহলে বেবি, দেশ, বিবি। তাহলে দেশ, বেবি, দেশ, বিবি। দে মানে দেহ, মানব দেহ সংক্রান্ত অপরাধ। মানব দেহ সংক্রান্ত অপরাধ আলোচনা করা আছে 299 থেকে 307 ধারা পর্যন্ত। এবং এই মানব দেহ যেহেতু একটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ এবং মানুষকে শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য এবং মানুষকে সৃষ্টির প্রেক্ষিতে মানুষকে শান্তিকামী করে তোলার জন্য, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যার জন্য এটা শুধুমাত্র 16তম একটাই অধ্যায়, 16তম অধ্যায়। তাহলে 16 কলা অর্থাৎ 16তম অধ্যায়ে এটা আলোচনা করা আছে যে মানব দেহ বা জীবন সংক্রান্ত অপরাধ, যেটা বলা আছে 299 থেকে 378 ধারা পর্যন্ত। তাহলে এটা পর্ব হচ্ছে তৃতীয় পর্ব। এবার চতুর্থ পর্ব, দেশ, দ্বন্দ্বস্ব। বেবি, দেশ, বিবি। দ্বন্দ্বস্বতার সম্পত্তি সংক্রান্ত অপরাধ, মানুষকে লালিত পালিত হওয়ার জন্য, মানুষের জীবন ধারণের জন্য যদি সম্পদের প্রয়োজন, সেই জন্য সেটা আলোচনা করা আছে 17তম অধ্যায়ে এবং এটা আলোচনা করা আছে দণ্ডবিধির 4র্থ খণ্ডে বা 4র্থ পর্ব। তাহলে বেবি, দেশ, বিবি, দ্বন্দ্ব সম্পত্তি সংক্রান্ত অপরাধ, যেটা বলা আছে 378 থেকে 462 বি ধারা পর্যন্ত এবং এটা আলোচনা করা আছে 17তম অধ্যায়। এবার পঞ্চম পর্ব, পঞ্চম খণ্ড, বেবি, দেশ, বিবি। আর বিবিধ অপরাধ, বিবিধ অপরাধ দুইবার আছে। বিবিধ অপরাধ একটা আছে প্রথম পর্বে, দ্বিতীয় পর্বে, এবার এটা পঞ্চম পর্ব। তাহলে পঞ্চম পর্বে 463 থেকে 511 ধারা পর্যন্ত এবং এটা আলোচনা করা আছে 18 থেকে 23তম অধ্যায় পর্যন্ত। তাহলে আমরা যদি বেবি, দেশ, বিবি যদি এই বিষয়টা মনে রাখতে পারি, তাহলে এই যে 4টে যে মানে বাঘা যে 3টে সাবজেক্ট, মানে বাঘা যে 1 থেকে 511 ধারা বা 5টা পর্ব বা খণ্ড আমরা সহজে মনে রাখতে পারবো। তাহলে এটা হচ্ছে ব্যাপার। এবার সাক্ষ্য আইন 1872 সালে প্রণয়ন করা হয়েছে, জেমস স্টিভেন এটা করছে। এখন সাক্ষ্য আইন মনে রাখার সহজ পদ্ধতি কি? সাক্ষ্য আইন মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে যে সাক্ষ্য আইন মনে রাখার সহজ পদ্ধতি সেটা হলো যে পিয়ার সাহেব, পিয়ার সাহেব প্রমাণ করানো স্কয়ার এবং বিইডব্লিউ পদ্ধতির বিচার। তাহলে পিয়ার সাহেব প্রমাণ করানো স্কয়ার এবং বিইডব্লিউ পদ্ধতির বিচার যদি আমরা এইটুকু মনে রাখি, তাহলে সাক্ষ্য আইনের 1 থেকে 167 ধারা আমরা সহজে মনে রাখতে পারবো। তাহলে পিয়ার সাহেব প্রমাণ, এখানে মাইনাস চিহ্ন একটা মন ধরে নিতে হবে। প্রমাণ করেন ওডি স্কয়ার, তাহলে আমরা স্কয়ার বি স্কয়ার যে সব ধারা করছিলাম সেগুলো, এবং বিইডব্লিউ পদ্ধতির বিচার। বিচার একটা মাইনাস চিহ্ন, অর্থাৎ বিচার হবে না, এখানে একটা মাইনাস চিহ্ন মনে রাখতে হবে। তাহলে পিতে হচ্ছে প্রিলিমিনারি মানে প্রাথমিক আলোচনা। তো প্রাথমিক আলোচনাটা করা আছে 1 থেকে 4 ধারাতে। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে সাক্ষ্য আইনের এই যেমন দেওয়ানি কাজবিধি 1908 11টা অধ্যায় আছে, ঠিক এমনিভাবে সাক্ষ্য আইনের 1 থেকে 11টা অধ্যায় আছে। তাহলে প্রথম অধ্যায়ে আলোচনা করা আছে পিয়ার সাহেব প্রমাণ করেন ওডি স্কয়ার এবং বিইডব্লিউ পদ্ধতির বিচার। তাহলে পিতে হচ্ছে প্রিলিমিনারি মানে প্রাথমিক আলোচনা, যেটা বলা আছে 1 থেকে 4 ধারাতে এবং এটা প্রথম অধ্যায়। তার তো হচ্ছে রিলিভেন্সি অফ ফ্যাক্ট মানে ঘটনার প্রাসঙ্গিকতা। তাহলে পিতে হচ্ছে প্রাথমিক আলোচনা 1 থেকে 4 ধারা। আর তো হচ্ছে রিলিভেন্সি অফ ফ্যাক্ট মানে ঘটনার প্রাসঙ্গিকতা, যেটা আলোচনা করা আছে 5 থেকে
55 ধারাতে, এবং এটা দ্বিতীয় অধ্যায়। তাহলে প্রথম অধ্যায় প্রাথমিক আলোচনা 1 থেকে 4 ধারা, দ্বিতীয় অধ্যায় পিআর আর্থ রিলেভেন্সি অফ ফ্যাক্ট, ঘটনার প্রাসঙ্গিকতা 5 থেকে 55 ধারা, এটা বলা আছে দ্বিতীয় অধ্যায়। তারপর প্রমাণ, যে প্রথম পর্যন্ত মনে করতে হবে যে আপনি প্রমাণ মাইনাস হবে, মানে প্রমাণ করার প্রয়োজন নেই, প্রমাণ করার প্রয়োজন নেই, এটা বলা আছে 56 থেকে 58 ধারাতে, এবং এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। অর্থাৎ পিআর সাহেব প্রমাণ অর্থাৎ মাইনাস হবে কি, এখানে যে প্রমাণ করার প্রয়োজন নেই জুডিশিয়াল নোটিশ, যেটা 56 থেকে 58 ধারা, আর এটা আলোচনা করা আছে তৃতীয় অধ্যায়। পিআর সাহেব প্রমাণ করেন ওডি স্কোয়ার, তো ওতে হচ্ছে ওরাল এভিডেন্স। তাহলে ওরাল এভিডেন্স সম্পর্কে বা মৌখিক সাক্ষ্য সম্পর্কে আলোচনা করা আছে চতুর্থ অধ্যায়ে, এবং সেটা হচ্ছে 59 থেকে 60 ধারা, দুটো ধারা, 59 ধারা এবং 60 ধারা। মানে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে, দে মাস্ট বি ডিরেক্ট, বা ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। তাহলে এটা আছে মৌখিক সাক্ষ্য 59 থেকে 60 ধারা। তারপর ওডি স্কোয়ার, যেহেতু ডি দুইটা ডি, ওডি স্কোয়ার আমরা দুটো ডিকে কীভাবে প্রকাশ করবো, ডি দিয়ে স্কোয়ার দেবো, তাহলে ওডি স্কোয়ার আমরা দুটো ডি। তো ডকুমেন্টারি অফ এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স মানে দালিলিক সাক্ষ্য, এটা আলোচনা করা আছে 5ম অধ্যায়ে, এবং এটা হচ্ছে 61 থেকে 90 ধারাতে। তাহলে পিআর সাহেব প্রমাণ করেন ওডি স্কোয়ার, তাহলে ডকুমেন্টারি এভিডেন্স বা দালিলিক সাক্ষ্য, এটা বলা আছে 61 থেকে 90 ধারাতে, এবং এটা 5ম অধ্যায়ে আলোচনা করা আছে, যেহেতু আরেকটা ডি আছে। তাহলে এক্সক্লুশন অফ দ্য ওরাল এভিডেন্স বাই ডকুমেন্টারি এভিডেন্স, তার মানে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন, এটা আলোচনা করা আছে 6ষ্ঠ অধ্যায়ে, এবং এটা হচ্ছে 91 থেকে 100 ধারাতে। তাহলে পিআর সাহেব প্রমাণ করেন ওডি স্কোয়ার, ডি স্কোয়ার শেষ এবার, এবং বিইডব্লিউ পদ্ধতির বিচার। তো বিতে হচ্ছে বার্ডেন অফ প্রুফ, তো বার্ডেন অফ প্রুফ আলোচনা করা আছে 101 থেকে 114 ধারাতে, এবং এটা হচ্ছে 7ম অধ্যায়ের বিষয়। তো 7ম অধ্যায়ে আলোচনা করা আছে বার্ডেন অফ প্রুফ, মানে 101 থেকে 114 ধারাতে। তো বিইডব্লিউ, তাহলে ইতে হচ্ছে স্টেবল, মানে স্বকার্যজনিত বাধা, যেটা আলোচনা করা আছে 8ম অধ্যায়ে, এবং 115 থেকে 117 ধারাতে। তাহলে 8ম অধ্যায় শেষ, তো স্বকার্যজনিত বাধা, তো বিইডব্লিউ পদ্ধতির বিচার। পি আছে এখন, তাহলে বিইডব্লিউ আছে এখন, তাহলে উইটনেস, ডাব্লিউতে হচ্ছে উইটনেস মানে সাক্ষী, মানে সাক্ষী কেমন হবে না হবে সেটা বলা আছে 118 থেকে 134 ধারাতে, এবং এটা আলোচনা করা আছে 10ম অধ্যায়ে। তাহলে পিআর সাহেব প্রমাণ করেন ওডি স্কোয়ার এবং বিইডব্লিউ পদ্ধতির বিচার। তো বিচার যেহেতু প্রমাণ ওখানে একটা মারিসন ছিল, ঠিক এমনিভাবে বিচার একটা মারিসন, অর্থাৎ বিচার করার নো নিউ ট্রায়াল, অর্থাৎ নতুন করে বিচার হবে না। তো নতুন করে বিচার হবে না এটা বলা আছে 167 ধারাতে, এবং এটা একটা অধ্যায়, সেটা হচ্ছে যে 11তম অধ্যায়। তাহলে পিআর সাহেব প্রমাণ করেন ওডি স্কোয়ার এবং বিইডব্লিউ পদ্ধতির বিচার। যদি আপনি এটা মনে রাখতে পারেন, তাহলে সাক্ষ্য আইন 11টা অধ্যায় এবং 1 থেকে 167 ধারা আপনি ইজিলি মনে রাখতে পারবেন। এবার সাক্ষ্য আইন শেষ। এবার আমি যদি দেখি যে যেহেতু সাক্ষ্য আইনের পরে একটা বিষয় আছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, এটাও একটা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে ওই যে পিআর সাহেব, এখানে পিআর সাহেব এসআর অ্যাক্ট করতে আর্টসি খায়, এবং ডক্টর জিআইপি তাদেরকে হাসে। যদি আপনি এটা মনে রাখতে পারেন, তাহলে এখানে আছে 10টা অধ্যায়, এখানে 10টা অধ্যায় আছে, আপনি সহজে মনে রাখতে পারবেন যে পিআর সাহেব এসআর অ্যাক্ট করতে আর্টসি খায়, এবং ডক্টর জিআইপি তাদেরকে হাসে। যদি এটা মনে রাখতে পারেন, তাহলে আপনি ইজিলি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 1 থেকে 57টা ধারা আপনি মনে রাখতে পারবেন। তাহলে আমরা শুরু করি। পিতে হচ্ছে প্রিলিমিনারি মানে প্রাথমিক আলোচনা, যেটা আলোচনা করা আছে 1 থেকে 7 ধারাতে। এটার কোনো অধ্যায় নেই, প্রাথমিক আলোচনায় কোনো অধ্যায় নেই সুনির্দিষ্ট প্রতিকার আইনে। এটা হচ্ছে যে প্রিলিমিনারি মানে প্রাথমিক বিষয়, পিএতে হচ্ছে প্রিলিমিনারি 1 থেকে 7 ধারা, এখানে কোনো অধ্যায় নেই। এবার পিআর আর্থ হচ্ছে রিকভারি অফ ইমুভেবল প্রপার্টি, তো রিকভারি অফ ইমুভেবল প্রপার্টি এটা আলোচনা করা আছে 8 থেকে 11 ধারা। তাহলে অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, এটা আলোচনা করা আছে 8 থেকে 11 ধারা, এবং এটা আলোচনা করা আছে 1ম অধ্যায়। তাহলে আমরা 1ম অধ্যায় পাইলাম। তাহলে পিআর সাহেব প্রমাণ মানে পিআর সাহেব এসআর অ্যাক্ট করতে আসছে, তাহলে রিকভারি অফ ইমুভেবল প্রপার্টি অর্থাৎ অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, যেটা আলোচনা করা আছে 8 থেকে
11 ধারাতে। এবার প্রথম অধ্যায়। এবার দ্বিতীয় অধ্যায়ে বলা আছে এসআর অ্যাক্ট করতে আর শিখায়, মানে এস তো স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, মানে চুক্তির সুনিষ্ঠ কার্য সম্পাদন। চুক্তির সুনিষ্ঠ কার্য সম্পাদনের আলোচনা করা আছে দ্বিতীয় অধ্যায়ে। তাহলে দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা আছে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, মানে চুক্তির সুনিষ্ঠ কার্য সম্পাদন। তাহলে আমরা করছি 8 থেকে 11 ধারা, যে অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার। তাহলে অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার বলার পরে, অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার করার পরে যে আমার যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে চুক্তি মানে 8 থেকে 11 ধারাতে বলা আছে, এবং এরপরে চুক্তির সুনিষ্ঠ কাজের সম্পাদন, অর্থাৎ এসআর অ্যাক্ট করতে আছে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, মানে চুক্তির সুনিষ্ঠ কাজের সম্পাদন, যেটা আলোচনা করা আছে 12 থেকে 30 ধারাতে, এবং এটা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা আছে। তাহলে প্রথম অধ্যায়ে পাইলাম যে অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার 8 থেকে 11 ধারা। দ্বিতীয় অধ্যায়ে পাইলাম যে চুক্তির সুনিষ্ঠ কাজের সম্পাদন, যেটা 12 থেকে 30 ধারা। তাহলে এসআর অ্যাক্ট করতে, মানে পিয়ার সাহেব এসআর অ্যাক্ট করতে আর শিখায়। তাহলে আরটা থাকে এসআর অ্যাক্ট। তা আর্থ হচ্ছে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। এই রেকটিফিকেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট এটা আলোচনা করা আছে তৃতীয় অধ্যায়ে। তো তৃতীয় অধ্যায়ে বলা আছে দলিল সংশোধন, এটা বাংলা অর্থ হচ্ছে দলিল সংশোধন, যা আলোচনা করা আছে 21 থেকে 34 ধারা। তাহলে পিয়ার সাহেব এসআর অ্যাক্ট করতে আর শিখায়, ডক্টর জিএপি তাদেরকে হাসে। এই সূত্রের মধ্যে আছে 10টা অধ্যায় এবং 1 থেকে 17টা ধারা। তাহলে আমাদের এসআর অ্যাক্ট 8টা গেল, এসআর অ্যাক্ট করতে আর শিখায় তাহলে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট দলিল সংশোধন, যেটা বলা আছে 21 থেকে 34 ধারাতে। আবার আর একটা আছে এসআর অ্যাক্ট করতে আর শিখায়, আর সি আমরা সবাই খাই। তাহলে আর তো হচ্ছে রেসিসিশন অফ কন্ট্রাক্ট, মানে চুক্তি রদ বা বাতিল, এটা বলা আছে 35 থেকে 38 ধারাতে। আর এটা হলো চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায়ে বলা আছে যে রেসিসিশন অফ কন্ট্রাক্ট, মানে চুক্তি রদ, রেসিসিশন অফ কন্ট্রাক্ট চুক্তি রদ বা বাতিল, এটা বলা আছে 35 থেকে 38 ধারাতে, এবং এটা আলোচনা করা আছে চতুর্থ অধ্যায়ে। তাহলে এসআর অ্যাক্ট করতে আর শিখায় আরটি হচ্ছে রেসিসিশন অফ কন্ট্রাক্ট, মানে চুক্তি বাতিল বা চুক্তি রদ, যেটা আলোচনা করা আছে 35 থেকে 38 ধারাতে। এবার সিতে হচ্ছে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, মানে দলিল বাতিল। তাহলে দলিল বাতিল আলোচনা করা আছে পঞ্চম অধ্যায়ে। তাহলে পঞ্চম অধ্যায়ে দলিল বাতিল আলোচনা করা আছে 39 থেকে 41 ধারাতে। তাহলে 39 থেকে 41তে বলা আছে যে হচ্ছে দলিল বাতিল, যা আর শিখায় ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, দলিল বাতিল। তাহলে আমরা এখানে আলোচনা করলাম পঞ্চম অধ্যায়। এবার ডক্টর জিএপি তাদেরকে হাসে, ডিআর ডক্টর, আর ডিতে হচ্ছে ডিক্লেয়ার, মানে ঘোষণামূলক মোকদ্দমা, মানে ডিক্লেয়ারটরি সুট, মানে ঘোষণামূলক ডিগ্রি, যেটা আলোচনা করা আছে 42 থেকে 43 ধারাতে, এবং এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এটা আলোচনা করা হয়েছে ষষ্ঠ অধ্যায়ে। এবার আরসি মানে ডক্টর জিআইপি তাদেরকে হাসে। তাহলে ডক্টর আর একটা আছে রিসিভারটা আছে সপ্তম অধ্যায়ে, এবং এটা আলোচনা করা আছে 40 ধারাতে। সুনিষ্ঠ প্রতিকার আইন 1877 40 ধারাতে রিসিভার সম্পর্কে বলা আছে। এখানে বলা আছে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, মানে রিসিভার নিয়োগ বা তত্ত্বাবধায়ক নিয়োগ, সেটা বলা আছে আর, মানে তাহলে পিয়ার সাহেব এসআর অ্যাক্ট করতে আর শিখায়, ডক্টর জিএপি তাদেরকে হাসে। তাহলে রিসিভার হলে বলা আছে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, মানে তত্ত্বাবধায়ক নিয়োগ, সেটা বলা আছে 40 ধারাতে। এবার জিতে হচ্ছে গভর্নমেন্ট ডিউটি, মানে সরকারি কর্মচারীর দায়িত্ব কর্তব্য, এটা বলা আছে অষ্টম অধ্যায়ে, এবং এটা ধারা আছে 45 থেকে 51 ধারা। তাহলে 45 থেকে 51 ধারা সুনিষ্ঠ প্রতিকার আইন এটা কি আছে বাতিল, মানে অমিট করে রাখা হয়েছে, এটা আপাতত বাতিল। তাহলে অষ্টম অধ্যায়ে সরকারি কর্মচারীর সরকারের দায়িত্ব কর্তব্য সমূহ। এবার জিআইপি তাদেরকে হাসে। তো জিতে হচ্ছে গভর্নমেন্ট ডিউটিস, মানে সরকারি কর্মচারী অষ্টম অধ্যায়। আইতে হচ্ছে ইনজাংশন। তাহলে ইনজাংশন যেটা অস্থায়ী নিষেধাজ্ঞা, ইনজাংশনের বাংলা অর্থ হচ্ছে নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা আলোচনা আছে 52 থেকে 53 ধারাতে। 52 থেকে 53 ধারাতে দেওয়া আছে ইনজাংশন সম্পর্কে একটা ধারণা।
তারপর জিআইপি তা থেকে হাসে। পি পারপিচুয়াল ইনজাংশন মানে চিরস্থায়ী নিষেধাজ্ঞা যেটা বলা আছে 14 থেকে 17 ধারাতে। তো 14 থেকে 17 ধারাতে বলা আছে, এটা আলোচনা করা আছে 10ম অধ্যায়ে। তো 9ম অধ্যায়ে আলোচনা করা আছে ইনজাংশন, যেটা অস্থায়ী নিষেধাজ্ঞা 52 থেকে 53 ধারা। তাহলে যদি পিয়ার সাহেব এছাড়া এক পড়তে আর্টসিকায় ডক্টর জিএপি তা থেকে আসে, যদি আমরা এটা মনে রাখতে পারি তাহলে আমরা সহজেই মনে রাখতে পারবো যে সুনির্দিষ্ট বিধিকে 1977 1 থেকে 17 ধারা। এবার যে বিষয়টা দেখো সেটা হচ্ছে যে যেহেতু তামাদি আইন একটা ছোট ক্ষুদ্র আইন, এই আইনটা মনে রাখার একটা সহজ পদ্ধতি হচ্ছে প্রমাণ গণনা করা মাস। তামাদি আইন 1908 প্রতিটা মামলার একটা সময়সীমা আছে, এই সময়সীমাটা মূলত তামাদি আইন। এখন তামাদি আইন 1 থেকে 19টা ধারা আছে এবং আমরা জানি যে 5টা অধ্যায় আছে। এই 5টা অধ্যায় মনে রাখার সহজ পদ্ধতি এবং এই 1 থেকে 19টা ধারা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে যে প্রমাণ গণনা করে মাস। আমরা জানি যে 5টা অধ্যায় 1 থেকে 19টা ধারা আছে এবং আমরা জানি যে 1 থেকে 130টা অনুচ্ছেদ আছে। তো অনুচ্ছেদগুলোর কাজটা কি? অনুচ্ছেদগুলোর কাজ হলো যে আপনি কোন মামলা কোন দিনের মধ্যে করবেন, কোথায় করবেন, কার কাছে করতে হবে, এই বিষয়গুলো বলা আছে অনুচ্ছেদে। তাহলে প্রথমে একটু বলে নিই যে প্রমাণ গণনা করা মাস, আগের ধারাটা শেষ করি, 5টা অধ্যায় আগে শেষ করি, তারপর বলেছি যে প্রমাণ গণনা করা মাস। প্রথমত হচ্ছে প্রাথমিক আলোচনা। তাহলে প্রাথমিক যে আলোচনাটা সেটা বলা আছে 1 থেকে 2 ধারাতে এবং এটা আলোচনা করা আছে 1ম অধ্যায়ে। তো প্রমাতা হচ্ছে মামলা আপিল ও দরখাস্ত তামাদি, এটা আলোচনা করা আছে 2য় অধ্যায়ে এবং এটা আলোচনা করা আছে 3 থেকে 11 ধারাতে। তাহলে প্রমাণ গণনা করে মাস প্রাথমিক বিষয়, এটা আছে 1ম অধ্যায় 1 থেকে 2 ধারা। মাতা হচ্ছে মামলা আপিল দরখাস্ত তামাদি, এটা হচ্ছে 3 থেকে 11 ধারা 2য় অধ্যায়। এবার প্রমাণ গণনা অর্থাৎ সময়ের গণনা করবে। সময়ের গণনাটা হবে কীভাবে? সেটা হচ্ছে গ্যাগরিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী। তাহলে গ্যাগরিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী 3য় অধ্যায় আলোচনা আছে গণনা। তামাদির সময় গণনা বা হিসেব, এটা আলোচনা করা আছে 12 থেকে 25 ধারাতে। তো 12 থেকে 25 ধারাতে বলা আছে সময়ের গণনা। এবার 4র্থ অধ্যায়, 3য় অধ্যায় শেষ, 4র্থ অধ্যায় বলা আছে যে প্রমাণ গণনা করে মাস, মানে দখল বলে মালিকানা লাভ বা মালিকানা লাভ। প্রমাণ গণনা করে মাস মাত্র হচ্ছে মালিকানা, মানে দখল বলে মালিকানা লাভ, এটা আলোচনা করা হচ্ছে 4র্থ অধ্যায়ে এবং এটা ধারা হচ্ছে 26 থেকে 28 ধারা। তারপর প্রমাণ গণনা করে মাস দন্তেশ্বর সংরক্ষণ আলোচনা করা আছে তামাদি আইনের 5ম অধ্যায়। তো এটা হলো 29 ধারা, একটাই ধারা 29 ধারা। তো 29 ধারা সংরক্ষণ মানে অর্থাৎ কী কী সংরক্ষণ, কোনটা চলবে কোনটা চলবে না, সেনাবাহিনী আইন, নৌবাহিনী আইন, বিমান বাহিনী আইন, এগুলো চলবে না সেই বিষয়গুলো এই সংরক্ষণের মধ্যে আলোচনা করা আছে। তাহলে যদি এইভাবে যদি মনে রাখেন তাহলে আপনি সহজে মনে রাখতে পারবেন যে প্রমাণ গণনা করা মাস। তাহলে আপনি সহজে মনে রাখতে পারবেন যে এটা কী হবে, আপনাকে এই তামাদি আইনের যে বিষয়টা সেটা মনে রাখতে হবে। তারপর যদি 7টা আইনের সম্পর্কে বলছি, তাহলে 7টা আইন সম্পর্কে এবার অনুচ্ছেদগুলো একটি বিষয় বলি আর আগে। অনুচ্ছেদটা হচ্ছে যে আপনি হচ্ছে 1 থেকে 149 অনুচ্ছেদ পর্যন্ত, মানে অর্থাৎ 3টে তফসিল আছে, অর্থাৎ 3টে ভাগে বিভক্ত করা আছে। যে প্রথমে বিভক্ত মানে 130টি অনুচ্ছেদকে 3টে ভাগে বিভক্ত করা আছে। তাহলে 1 থেকে 149 পর্যন্ত হলো মানে মামলা দরখাস্ত ইত্যাদি করার তামাদির সময়। তারপরে আপিলের তামাদির সময় হচ্ছে 50 থেকে 57 ধারা পর্যন্ত। তারপরে হচ্ছে অন্য দরখাস্ত তামাদি হচ্ছে 158 থেকে 130 ধারা 30 অনুচ্ছেদ পর্যন্ত। তার মানে 3টে ভাগে বিভক্ত করা আছে। প্রথমে হচ্ছে মামলা দরখাস্ত তামাদি, তারপর আপিলের দরখাস্ত, তারপর হচ্ছে এই দরখাস্ত মানে অর্থাৎ অন্যান্য দরখাস্ত, অর্থাৎ কী দরখাস্ত কতদিনের মধ্যে করতে হবে সেগুলো বলা আছে 158 থেকে 130 অনুচ্ছেদে। তাহলে যেহেতু 7টা সাবজেক্টের কথা বলছি এটা শেষ। এখন হচ্ছে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার বার কাউন্সিল অর্ডার 1972, এটা মনে রাখার, অর্থাৎ এখানে 46টা অর্ডার মানে অনুচ্ছেদ আছে। আর তারপর আবার এই দি ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড গুড এডুকেটি, এটাতে আছে 101টা বিধি। এই বিধি কয়টা, অর্থাৎ আপনি 46টা সহজে মনে রাখতে পারবেন 46টা অর্ডার বা অনুচ্ছেদ
কিন্তু বিধিগুলো আছে 101টা, যেটা দি ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইন্টিগ্রিটিতে আছে। এইটা 101টা আছে বিধি আর 10টা আছে অধ্যায়। তাহলে এটা মনে রাখার সবচেয়ে সহজ পদ্ধতি কোনটা? এটা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে প্রাণী সবচেয়ে তালিকায় কম তাই আমরা অভাবী। প্রাণী সবচেয়ে তালিকায় কম তাই আমরা অভাবী। যদি আপনি এটা মনে রাখেন তাহলে আপনি 101টা বিধি এবং 10টা অধ্যায় সহজে মনে রাখতে পারবেন। তাহলে প্রাণী হচ্ছে প্রাথমিক আলোচনা, এটা আছে 1 থেকে 2 বিধি, এটা আলোচনা করা আছে প্রথম অধ্যায়। নীতি হচ্ছে নির্বাচন, নির্বাচন আলোচনা করা আছে 3 থেকে 27 ধারাতে। 3 থেকে 27 ধারাতে প্রাণী নির্বাচন সম্পর্কে আলোচনা করা আছে। 3 থেকে 27 ধারা এটা আলোচনা করা আছে দ্বিতীয় অধ্যায়ে। প্রাণীর সবচেয়ে সংজ্ঞাসমূহ আলোচনা করা আছে 28 থেকে 40 বিধিতে, এটা হলো তৃতীয় অধ্যায়। প্রাণী সবচেয়ে মানে সব সংজ্ঞাসমূহ আলোচনা করা আছে 28 থেকে 40 বিধিতে, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তাহলে সবচেয়ে হচ্ছে পদ্ধতি, তাহলে শাস্তিমূলক পদ্ধতি, অর্থাৎ এই 101টা বিধির মধ্যে শাস্তিমূলক পদ্ধতি আছে, সেটা আলোচনা করা আছে 41 থেকে 51 বিধিতে, সেটা হলো চতুর্থ অধ্যায়। তো প্রাণীর সবচেয়ে তালিকায় কম, তাহলে সেতে হচ্ছে চেয়ারম্যান, অর্থাৎ বার কাউন্সিলের যে চেয়ারম্যান সে সম্পর্কে আলোচনা করা আছে 52 থেকে 57 ধারাতে, এবং এটা আলোচনা করা আছে পঞ্চম অধ্যায়। এবার প্রাণীর সবচেয়ে তালিকায় কম, তালিকা মানে অ্যাডভোকেটের তালিকা, এটা নিঃসন্দেহে অ্যাডভোকেটের তালিকা। এই তালিকা সম্পর্কে আলোচনা করা আছে 58 থেকে 73 বিধিতে, এবং এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়। তাহলে আপনার যদি প্রশ্ন আসে পরীক্ষায় যে অ্যাডভোকেটের তালিকা সম্পর্কে কোথায় আলোচনা করা আছে, তাহলে ষষ্ঠ অধ্যায়, এবং সেটা হচ্ছে 58 থেকে 73 বিধিতে। তারপর তালিকায় কম তো হচ্ছে কমিটি আলোচনা করা আছে 74 থেকে 79 বিধিতে, এবং এটা হচ্ছে সপ্তম অধ্যায়। হ্যাঁ, তারপর তালিকায় কম তাই আমরা অভাবী, যেহেতু সুর মিলাতে হচ্ছে, তাহলে অভাবী হচ্ছে অর্থ, মানে বার কাউন্সিলের যে অর্থ যে ব্যবস্থাপনা সেটা আলোচনা করা আছে 80 থেকে 88 বিধিতে, এবং এটা আলোচনা করা আছে অষ্টম অধ্যায়। 80-তে অষ্টম, তাহলে 8 সবগুলো 8 মিল আছে। তাহলে অর্থ মানে হচ্ছে অর্থ হচ্ছে অষ্টম অধ্যায় 80 থেকে 88, আর এটা আলোচনা করা আছে অষ্টম অধ্যায়। তারপর অভাবী হচ্ছে ভাতা, মানে বার কাউন্সিলের যারা নির্বাচিত সদস্য হয় তাদেরকে একটা ভাতা দেওয়া হয়, ভ্রমণ ভাতা। এই ভাতাটা আলোচনা করা আছে 90 থেকে 90 বিধিতে, এবং এটা আছে নবম অধ্যায়। তাহলে 90 থেকে 90, তাহলে 9তম অর্থাৎ নবম অধ্যায়। তারপর হচ্ছে অভাবী, বিধি হচ্ছে বিভেদ। তাহলে দি ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড গুড এথিক্সের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে বিভেদ, মানে মিসেলেনিয়াস, এটা আলোচনা করা আছে 91 থেকে 101 বিধিতে, এবং এটা হলো দশম অধ্যায়। যদি আপনারা এগুলো সরবরাহ করে রাখেন তাহলে আপনি ইজিলি এই 7টা আইন সম্পর্কে আপনার একটা পূর্ণাঙ্গ ধারণা হবে। আশা করি সবাই ভিডিও দেখবেন, আপনার ভালো লাগবে।